হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ কোনো রেসিপি নয়, আজ একটা ডেইলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। হ্যাঁ, সারা দিন কী কী আমাদেরকে করতে হয়, হ্যাঁ, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। হ্যাঁ, দেখো, এই যে একজন, সে মানে কি করবে বুঝে উঠতে পারছে না। সকাল থেকে তার শুরু হয়েছে এধার ওধার, হ্যাঁ, কোথায় যাবে, কি করবে, শুধু একবার মোবাইল নেবো, একবার গাড়ি চালাবো, এইসবই শুধু করে। হ্যাঁ, আর কোনো একটা জায়গায় মানে স্থির নয় আর কি। আর তারপরে দেখো, আমি তো জলখাবার খেয়ে নিয়েই মোটামুটি এই রান্নার সমস্ত জিনিস কেটে কুটে ধুয়ে রেখে দিই, তাহলে কি বলো তো, রান্নাটা করতে সুবিধা হয়। আর মেয়ের তো আরও অন্য কাজ আছে, এক তো বাচ্চা সামলানো, তারপরে আবার ঘরদোর সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন, ওগুলো ওই করে। ও কোনো লোকজন রাখেনি। ও কাজের লোক রাখাটা কী বলো তো, আমি যেমন পছন্দ করি না, আমার মেয়েও সেরকম পছন্দ করে না। হ্যাঁ, ও নিজের কাজ নিজে করাটাই পছন্দ করে। এবারে ওরও চাকরিটা খুবই মানে কঠিন, তার মধ্যেও কিন্তু ও যেটুকু সময় পায়, কী বলো তো, বসে থাকে না বাড়িতে, সবসময় কাজ করে। আর আমার ঠিক ঠিক আমার মতো আমার মেয়ে। তো যাই হোক, প্রথমে দেখো আমি এখানে আমচুরের চাটনি বসিয়ে দিয়েছি। আর আমচুরটা আমার বাবার বাড়িতে মানে বড় বড় দুটো আম গাছ আছে, তো সেখানে মানে প্রচুর আম হয়। আর আম যখন পড়ে না, মা তখন কী করে বলো তো, সমস্ত তুলে তুলে রাখে, নিজেই পড়ে যায় অনেক সময় হাওয়াতে। হ্যাঁ, তখন মা ওগুলো তুলে তুলে রেখে শুকনো করে আর আমাকে দেয়। আর আমি কী বলো তো, ওগুলোকে মানে চাটনি করে করে আমার খুব ভালো লাগে এটা। হ্যাঁ, আর আমার বাড়িতে সবাই পছন্দ করে এই আমচুরের চাটনিটা। আর আমের সময় তো আমের চাটনি হয়, আর আমচুরটা সারা বছরই আমার হয়। আর আমার মা এত দেয় যে কি বলবো, মানে আমার তো এগুলো মনে হয় 1 বছর ছেড়ে 1.5 বছর, মানে 2 বছর হয়ে গেল, মানে এত দিয়েছিল সেবারে। তারপরে গত বছর তো আর করতে পারেনি মা, তো এবছর আবার করবে। এবছরও আম অনেক ধরবে। হ্যাঁ, মুকুল এসছে খুব। তো এই যে দেখো, তারপরে আমি এখানে বেগুনগুলিকে নুন হলুদ মাখিয়ে বেগুনটা ভেজে নিচ্ছি। হ্যাঁ, আর আজ একটা নতুন ধরনের বেগুন ভাজা তোমাদের সাথে আমি শেয়ার করব। প্রথমে দেখো, বেগুনটাকে আমি পাতলা পাতলা করে কেটেছি, কিন্তু এখানে আরেকটু মোটা মোটা করে কেটে বেগুন ভাজাটা করলেও হতো, কিন্তু আমি পাতলা করে কেন কেটেছি বলো তো, তাড়াতাড়ি যাতে এটা মোটামুটি 1-2 বার উল্টে পাল্টে নিলে বেগুনটা ভাজা হয়ে যায়। হ্যাঁ, আর আঁচটা কিন্তু বাড়িয়েই বেগুনটা ভাজতে হবে, তাহলে কি হবে, বেগুনে অতটা তেল ধরে না। হ্যাঁ, আর আমি আজকে বেগুনটার মধ্যে পোস্ত ছড়িয়ে বেগুন ভাজাটা বানাবো। হ্যাঁ, যেটা আমি শিখেছি অ্যাকচুয়ালি ঘাটাল থেকে। হ্যাঁ, ঘাটালে যখন আমার মেয়ে পোস্টিং ছিল, এই যে দেখো, আমি পোস্তটা একটু শুকনো খোলাতে রোস্ট করে নিচ্ছি, একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। আর এর ওপরে আমি বেগুন ভাজাটা দিয়ে দেবো। হ্যাঁ, কারণ কি, আমি যখন ওই ঘাটালে ছিলাম মেয়ের সাথে, মেয়ে ঘাটালে পোস্টিং ছিল, তখন না ওখানে মানে প্রতিটা অনুষ্ঠান বাড়িতে দেখতাম বেগুন ভাজাটাতে মানে এরকম পোস্ত ভেজে তারপরে এরকম মানে ছড়িয়ে দিয়েছে। মানে এই ধরনের ভাজা আমি আগে কখনো অবশ্য খাইনি, আমি ঘাটালেই প্রথম দেখেছি। আর আমরা অ্যাকচুয়ালি সিউড়ির মানুষ, এবার সিউড়ি থেকে বড় হয়ে এসেছি আমি। তারপরে বর্ধমানে আমার হাজব্যান্ড ছিল, সেখানে আমি ছিলাম। কিন্তু কী বলতো, আমি ওদিকটাতে না এই ধরনের বেগুন ভাজা অনেকের বাড়িতে খেয়েওছি, অনেক অনুষ্ঠান বাড়িতেও খেয়েছি, কিন্তু দেখিনি। হ্যাঁ, আর ঘাটালে আমি দেখেছি প্রত্যেকটা বাড়িতে সবাই এই ধরনেরই রান্না করতো। হ্যাঁ, যাই হোক, তো বেগুনটা আমি ওই একই রকমভাবে ভাজলাম, খুবই ভালো লাগে, পোস্ত ভাজার একটা সুন্দর গন্ধ ওঠে। হ্যাঁ, আর এখানে দেখো, আলু পেঁপে একটু ছোট ছোট সাইজেরই কেটেছি। এটাতে আমি মাংসই রান্না করব এটা দিয়ে, কিন্তু আমি তাও একটু ছোট ছোট সাইজেরই কেটেছি একটু। আর এখানে আলু পাতলা করে কেটে নিয়েছি, এটা দিয়ে আমি আলু ভাজা করব, একটু নতুন ধরনের আলু ভাজা করব। হ্যাঁ, তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে দেখো, নুন হলুদ দিয়ে দিলাম, তারপর এখানে দেব জিরের গুঁড়ো ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে তারপর দিয়ে দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার 2 চামচ। হ্যাঁ, 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে তারপরে দিলাম একটা ডিম। হ্যাঁ, ডিম একটা ফেটিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে এর মধ্যে দেবো আর একটুখানি আরও বড় চামচের 2 চামচ মতো এখানে আমি ময়দা দেবো। হ্যাঁ, তাহলে কী বলতো, কোটিংটা ভালো হবে। হ্যাঁ, আলুর উপরে একটা কোটিং হবে, সেই ভাজাটা কিন্তু খেতে খুব ভালো লাগে। মানে বড় চামচের 2 চামচ মতো ময়দা দিলাম, দিয়ে আরেকবার ভালো করে মাখিয়ে নিচ্ছি।
আর মাখিয়ে তারপরে এটাকে আমি এক সাইডে রাখছি, কারণ এখন আমি দেখো এখানে আলু আর পেঁপেটা ভেজে নিচ্ছি মাংসর জন্য যেটা আমি ভাজছি। ওকে, তো আলু পেঁপেটা এমনিতে কী বলো তো, মাংসতে দিলে তো বড় বড় সাইজেরই কাটি, কিন্তু আজকে আমি পাতলা ঝোল করবো মাটনের, তো সেই জন্য আলু পেঁপেটাকে একটু ছোটো ছোটো সাইজের কেটেছি। আর আজকে আমি মাটনটা প্রেসারে দিয়ে রান্না করব না, হ্যাঁ, এগুলি সমস্ত মানে কড়াইতেই হয়ে যাবে। হ্যাঁ, আর মাটনটাকে আমি ওই 3টে সিটি দিয়ে একটু সেদ্ধ করে রেখেছি আগে থেকে। হ্যাঁ, মাটনটা শুধু এগুলোর সঙ্গে কষানো হবে। তো তারপরে এই যে দেখো আলু ভাজাটা এখন ভেজে নিচ্ছি আমি। হ্যাঁ, তেলটা একটু বেশি দিতে হবে। তারপরে আলুগুলিকে ওই তুলে নিয়ে তারপরে এখানে ভেজে নিচ্ছি, কিন্তু ডিমের যে আরেকটুখানি যে মিশ্রণ পড়ে আছে সেটা কিন্তু আমি এর উপর দেবো না। হ্যাঁ, এটা আলুগুলো এইভাবেই ভেজে নেবো, আলুগুলোকে এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। আর এইভাবে আলুটা ভাজলে কী বলো তো, বাচ্চারা কিন্তু ভীষণই ভালোবাসে। আর এটা যদি বড়দের জন্য বানানো হয় তখন কিন্তু এখানে একটু লঙ্কার গুঁড়ো দিতে হবে। হ্যাঁ, লঙ্কার গুঁড়ো আমি এখানে দিইনি, কারণ আমাদের বাড়িতে একটা ছোট্ট মেম্বার আছে, তো সেই মেম্বারটা মানে মোটামুটি ও ঝাল তো খেতে পারে না। হ্যাঁ, সেই জন্য ওকেও তো 2-1 পিস দিতে হয়, সেই জন্য আর ঝালটা দিইনি। এবারে ঝাল না দিলেও এটা খুবই ভালো হবে, কারণ যেহেতু ডিমের কোটিং আছে। তো এইভাবে তোমরা একবার বানিয়ে দেখো, বাড়িতে বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করবে। আর নিরামিষ যেদিন হয় সেদিন আমি কী করি বলো তো, ডিমটা দিই না। হ্যাঁ, শুধু ওই ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে একটু মাখিয়ে নিয়ে তারপর আলুটা ভাজি। হ্যাঁ, আজকে যেহেতু নিরামিষের ব্যাপার নেই সেই জন্য ডিমটা দিয়েছি। তো এইভাবে আলুগুলিকে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর আমাদের রিকসোনা কী বলো তো, আলু ভাজা, শুধু আলু ভাজা খেতেই পছন্দ করে। এবারে কোনো কারণে যদি ভাত হয়তো একটু অল্প খেলো, তখন হয়তো মানে 2-4 পিস আলু ভাজা খেয়ে নেয়, ওতে কী হয় তাও একটু শান্তি হয়, মনে হয় কিছু একটা খেয়েছে আর কি। হ্যাঁ, আর এমনি রুটি বানিয়ে তারপরে রুটি দিয়েও ওকে একটু খাইয়ে দেওয়া হয় আলু ভাজা দিয়ে। এবারে ও কী বলো তো, একটু অন্য ধরনের, মানে ডাল দিয়ে ভাত খাবে না, তারপরে ডালটা একদমই পছন্দ নয়। জোর জবরদস্তি তাকে খাওয়ানো হয় ডাল দিয়ে। এবারে ওকে ওই হালকা করে একটু ঝোল করে দেওয়া হয়। হ্যাঁ, এই ঝোল দিয়ে ভাত খায়, ঝোলটা পছন্দ করে, কিন্তু ওই ডাল একদমই পছন্দ নয়। তো যাই হোক, আলু ভাজাটা তো হয়ে গেছে আমার। আলু ভাজাটা আমি এবারে তুলে নিচ্ছি। আর আলু ভাজাটা তুলে নিয়ে তারপর দেখো এর মধ্যে আমি ওই ডিমের যে অবশিষ্ট, মানে ডিমটা যেহেতু আমি এখানে আলুর উপর যখন কোট করেছিলাম, তখন বাকি যেটা পড়ে আছে সেটা দিয়ে দেখো একটা অমলেট হয়ে গেল। আর এটাও খেতে ভীষণই ভালো হবে। এবারে এটাও আমি একটু ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে তারপর আমি মাটনটা রান্না করব। তো দেখো এটা তো তুলে নিলাম, তারপরে দিলাম অল্প একটু তেল। আর মাটনটা আমি একটু হালকা করেই রান্না করব, খুব বেশি তেল মশলা দিয়ে এখন রান্না করব না, এটা যেহেতু প্রতিদিনের খাওয়ার ব্যাপার তো সেই জন্য। তো জিরে ফোড়ন দিলাম আর একটু হলুদ গুঁড়ো দিলাম। হলুদ গুঁড়োটা তেলের মধ্যে দিলে খুব ভালো একটা কালার আসে। হ্যাঁ, আর এখানে দিয়ে দিয়েছি দেখো পেঁয়াজ, আদা, রসুন সব একসাথেই বেটে নিয়েছি, খুব অল্পই দিয়েছি, খুব বেশি না। হ্যাঁ, দিয়ে তারপরে এটাকে আমি কষিয়ে নিচ্ছি। আর মাটনটা আমি সেদ্ধ করে রেখেছি, মাটনটা ওই মাটনের স্টক দিয়ে আমি এটাকে মশলাটাকে কষাবো। তারপরে একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে তারপরে মাটনের যে স্টকটা আছে সেটা দিয়ে একটু একটু করে তারপরে মশলাটা কষাবো আর কি। এখানে এখন জল দিচ্ছি না, পরে দেবো জল। তো এইভাবে রান্না করলে কী বলো তো, মাটনের একটা আলাদা টেস্ট আছে। আর মাটনটা এমনি যখন আমরা কষিয়ে তারপরে প্রেসারে দিই তখন সেটার একটা আলাদা টেস্ট। হ্যাঁ, তো এইভাবে দেখো আমি কষিয়ে নিয়েছি, তারপরে একটু আরেকটু স্টক দিয়ে দিয়েছি, মাটন স্টক। তারপরে এখানে আলু পেঁপেগুলো দিয়ে দিলাম। আর এই আলু পেঁপে ছোটো ছোটো করে কেটেছি, তো এগুলো কী বলো তো, প্রেসারে দিলে একেবারেই একদম গলে যাবে। হ্যাঁ, তো সেই জন্য এটাকে অন্যরকমভাবে আমি রান্না করেছি। আর মাটন যেটা সেদ্ধ করে রেখেছিলাম দেখো নুন হলুদ দিয়ে, সেটা এখানে দিয়ে দিলাম। দিয়ে তারপরে ভালো করে এবারে আলু পেঁপের সাথে কষিয়ে নেব। আর আমি আর আমার মেয়ে থাকি যেহেতু, সেহেতু কী বলো তো, আমার মেয়ে কোনো কিছুতেই মানে না বলে না। না মানে কি, মানে ও যদি খারাপও হয় রান্না তবুও বলবে খুব ভালো হয়েছে, কারণ মায়ের রান্না তো সেই জন্য। তারপরে দেখো একটু চিনি দিয়ে দিয়েছি, আর এখানে দিলাম একটু গরম মশলা। আর গরম মশলাটা একটু আমি আগেই দিই সমস্ত তরকারিতে। হ্যাঁ,
তো দিয়ে তারপরে আমি একটু কষিয়ে নিয়ে তারপর জল দিয়ে একটু চাপা দেবো। মাংসটা তো সেদ্ধ হয়ে আছে আর আলু পেঁপেটাও ভাজা হয়ে গেছে, সেই জন্য কী বলো তো এটা সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না। আর আমার মেয়ের ব্যাপারটা কী বলো তো, প্রত্যেক দিন তো এইভাবে রান্না করা যায় না, এত সব কিছু মেয়ের তো অন্যরকমের ডিউটি থাকে। আজকে ওর ইভিনিংয়ে আছে, সেই জন্য কী বলো তো একটু রান্নাটা করছি, একটু মানে একটু হাতে একটু সময় পেয়েছি, তা নাহলে তো রিক্সোনাকে নিয়ে আমি অত সব রান্না করতে পারি না, এক তরকারি ভাতই করতে হয়। হ্যাঁ, তারপরে দেখো একটু দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা গুঁড়োটা দিলে কী হয় বলো তো, দেখতেও সুন্দর লাগে আর একটু ঝাল ঝাল হবে রান্নাটা। আর এটার আমি একটু পাতলাই ঝোল করব, এটা খুব বেশি রিচ কিছু হচ্ছে না। তো আর আমার মেয়ে একটু ওই পাতলা ধরনের ঝোলটা যেটা মাটনের সেটাই পছন্দ করে। এবারে অনুষ্ঠান বাড়িগুলোতে তো সেটা হয় না। তো দেখো এই যে পাতলা পাতলা মতো একটু ঝোল হয়েছে, এটা খুব ভীষণই একটা আলাদা রকম একটা টেস্ট আছে। তেল মশলা খুব বেশি দেওয়া হয়নি। তো এটা হয়ে গেছে। তারপর দেখো আমি সমস্ত কী কী সব রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করছি। এখানে এই যে ভাতটা, ভাত হয়ে গেছে। তারপরে ভাতটা আমি ওই আর একটা উনুনে বসিয়ে দিয়েছিলাম, তো গরম গরমই আছে এখনও। আর তারপরে এদিকে অমলেটটা, তারপরে এখানে আলু ভাজা, আর বেগুন ভাজাটা দেখো, পোস্ত ছড়িয়ে বেগুন ভাজা, এখানে হচ্ছে আমচুরের চাটনি, আর এখানে মাটনের ঝোল, পাতলা ঝোল, আলু পেঁপে দিয়ে। তো এগুলোই আজকের আমাদের দুপুরের খাবার। তো তারপরে এবার আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়ে তারপরে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি। কারণ কি বলো তো, আর আমার না এরমভাবে সাজিয়ে গুছিয়ে সবাইকে খেতে দিতে খুব ভালো লাগে, অন্যকে আর কি, মানে আমার নিজের জন্য না। এবারে ওর বাবা যখন ছিল তখনও আমি এভাবে খেতে দিতাম, তো ও খুব এনজয় করতে ব্যাপারটা। যে প্রত্যেক দিনের খাবার এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে, মানে কী বলো তো, আর ও এত সুন্দর করে মানে খেত। আমার মেয়ে হচ্ছে সেরম, মানে ও খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে খায় ওর বাবার মতো। ওর বাবাও দেখতাম ও কোনো জিনিসে মানে না বলতো না যে এটা খারাপ হয়েছে কি এটা হয়েছে, সেরম কিছু না, খুবই মানে ভক্তি করে খেত। মেয়েও সেরম। এবারে কী বলতো, যারা এরমভাবে খায় তাদেরকে খেতে দিতেও ভালো লাগে। তো যাই হোক, মেয়েকে তাড়াতাড়ি খাইয়ে দিচ্ছি কেন বলো তো, এই আমাদের রিক্সোনা প্রচণ্ড দুষ্টুমি করছে। মানে ও তখন খেতে দেবে না, তখন আমি বললাম তুই তাহলে আগে খেয়ে নে, তারপরে আমি পরে খেয়ে নেবো। তো সেই জন্য তো দেখো এখানে যে মোবাইলটা দিয়ে তাকে বসিয়ে দেওয়া হয়েছে, তা না হলে তো খেতেও দেবে না। তো আজকের ব্লগটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, কমেন্ট করো। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিও দিলে তা তোমরা খুব সহজেই নোটিফিকেশানটা পেয়ে যাও। আর সবাই খুব ভালো থাকবে। আর আমাদের রিক্সোনার এখন পুরো দমে চলছে মোবাইল দেখা। আর দেখা হবে আরও একটি নতুন ব্লগে। বাই।